অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ ও বিজ্ঞান মডেল প্রশ্ন অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 50 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এখানে দেখতে পাচ্ছ তোমরা যেটা 2026-এর শান্তিগঞ্জ 2000 আগের বছরের যে প্রশ্নটি সেটা তোমার সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশনের যে প্রশ্নটি, আমরা একটু বড় করে দেখি প্রশ্নটি। এই যে সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন ক্লাস 8 পরিবেশ, ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স দুটো পার্টে ভাগ করে তোমাদের টোটাল 50 মার্কের যে প্রশ্নটি সেটা আমরা এখানে দেখাবো। তাহলে এখানে প্রথমে ফিজিক্যাল সায়েন্স, এখানে 9টি এমসিকিউ আছে 1 নম্বরে, আর 2 নম্বরে হচ্ছে তোমার 60টি 1 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের 2টি প্রশ্ন আছে 4 মার্কের, এবং 4 নম্বরে 3 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপরে 2 নম্বরের যদি বলি, আবার আমরা পরবর্তীতে যদি দেখি লাইফ সায়েন্সের প্রশ্ন আছে। লাইফ সায়েন্সের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এরকম করে টোটালি লাইফ সায়েন্সেরও বাকি মার্কের প্রশ্ন আছে। আমরা পূর্ণাঙ্গ প্রশ্নটি একসাথে যদি দেখি এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ এই 1 থেকে শুরু করে ফিজিক্যাল সায়েন্স, এটা লাইফ সায়েন্সেরও 1 থেকে শুরু করে টোটাল 4টি প্রশ্ন আছে। আমি প্রশ্নগুলি একটু বড় করে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, এই যে সাঁতরাগাছি স্কুলের এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, 4, 5। এরপরে এটা হচ্ছে লাইফ সায়েন্স, লাইফ সায়েন্সেরও 1 নজরে যে প্রশ্নটা দেখালাম। এবারে সরাসরি উত্তরটা আমরা দেখব। হ্যাঁ, তা প্রথম প্রশ্ন ফিজিক্যাল সায়েন্স। হ্যাঁ, সঠিক উত্তর অনুঘটকের সক্রিয়তা বৃদ্ধি নির্ভর করে কিসের উপর? ক্ষেত্রফলের উপর, অর্থাৎ এটা সি নম্বরের উত্তর আছে ক্ষেত্রফল। এরপরে গিয়া বরফের উপর এক বায়ুমণ্ডলীয় চাপের সমান পরিমাণ চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক প্রায় কি হয়? 0.0007 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন হচ্ছে হিমমিশ্রণ হলো, হিমমিশ্রণ কিসের মিশ্রণ? হিমমিশ্রণ মূলত বরফ ও নুনের মিশ্রণকে হিমমিশ্রণ বলে, যেটা ডিতে আছে। এরপরে তোমার 4 নম্বরের প্রশ্ন, হাইড্রোজেন সালফাইড এবং ফেরিক ক্লোরাইড বিক্রিয়া করে সালফার এবং ফেরাস ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে পদার্থ বিক্রিয়ার জারক বিকারক কোনটি? এখানে যদি বলি উত্তর হবে ফেরিক ক্লোরাইড হচ্ছে জারক বিকারক। পরের প্রশ্ন হচ্ছে জলের বাষ্পীভবনের লিনতাপ। জলের বাষ্পীভবনের লিনতাপ কত? 537 ক্যালোরি পার গ্রাম। পরের প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? বিকিরণ পদ্ধতিতে। তারপরে প্রশ্ন, অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয়। অ্যানোডে কি উৎপন্ন হয়? অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয়। 8 নম্বর, কোনটি তড়িৎ বিশ্লেষ্য নয়? এর মধ্যে দেখা যাচ্ছে তোমার চিনিটা তড়িৎ বিশ্লেষ্য নয়। এরপরের প্রশ্ন, বজ্রগর্ভে মেঘের নিচের দিকে থাকা আধান এটা কি? মেঘে ঋণাত্মক আধান। এরপরে আমরা 2 নম্বরের প্রশ্ন দেখব, কোন কোন ধাতু মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয়? আমরা যদি বলি সীসা, যেটা লেড আর টিন মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয়। একটি সুপরিবাহী পদার্থের উদাহরণ দাও। একটি সুপরিবাহী উদাহরণ তামা একটা সুপরিবাহী পদার্থ। এরপরে 3 নম্বরের প্রশ্ন, প্রসাবাগারের যেখানে প্রসাব করা হয় ঝাঁঝালো গন্ধ কোন গ্যাসের? এটা মূলত অ্যামোনিয়া গ্যাসের। লিনতাপের সংজ্ঞা লেখো। হ্যাঁ, কোনো পদার্থের উষ্ণতা পরিবর্তন না করে অবস্থার পরিবর্তনের জন্য যে তাপের প্রয়োজন হয় তাকে লিনতাপ বলে। এরপরের প্রশ্ন, মর্সের সংকেত। মর্সের সংকেত হচ্ছে ফেরিক অক্সাইড, যেটা Fe2O3, তারপরে গুণ H2O। ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে কি বলে? ক্যাথোড বলে। এরপরের প্রশ্ন, টর্চ বা রেডিও তে ব্যবহৃত তড়িৎকোষকে কি বলে? টর্চ বা শুষ্ক তড়িৎকোষ বা ড্রাই সেল বলে। গ্যালভানাইজড লোহা কাকে বলে? লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া লোহাকে গ্যালভানাইজড লোহা বলে। পরের প্রশ্ন 3 নম্বরের, এটা 2 মার্কের। থার্মোফ্লাক্সের কার্যনীতি লেখো। থার্মোফ্লাক্স চাপের পরিবহন পরিচালন বিকিরণ কমিয়ে ভিতরের পদার্থকে দীর্ঘ সময় গরম বা ঠান্ডা রাখে। থার্মোফ্লাক্স এমন একটি পাত্র যা গরম ঠান্ডা তরলের তাপমাত্রা দীর্ঘ সময় ধরে অপরিবর্তিত রাখে। এর কার্যনীতি তাপের পরিবহন পরিচালন বিকিরণ কমানোর উপর নির্ভর করে। ফ্লাস্কের দ্বিস্তরী কাচের দেয়ালের মাঝখানে শূন্যস্থানে থাকা ফলে পরিবহন ও পরিচালনের মাধ্যমে তার সঞ্চালন বন্ধ হয়। ভিতরের পৃষ্ঠে রূপোর প্রলেপ দেওয়া থাকে যা তাপ বিকিরণ প্রতিফলিত করে। মুখে কর্ক বা প্লাস্টিকের ঢাকনা ব্যবহার করা হয় যাতে বাইরের বাতাস প্রবেশ করতে না পারে, ফলে ভিতরের পদার্থের তাপ সহজে বাইরে যায় না বা বাইরের তাপ ভিতরে প্রবেশ করে না। পরের প্রশ্ন, 400 গ্রাম অ্যালুমিনিয়ামকে 30 ডিগ্রি থেকে 70 ডিগ্রি আনতে কত তাপ লাগবে? তো এখানে ভর হচ্ছে 400 গ্রাম, আপেক্ষিক তাপ 0.21 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রার পরিবর্তন
ডেলটি হচ্ছে 70 থেকে 30 বাদ গেলে 40 ডিগ্রি সেলসিয়াস। এখন যদি আমরা সূত্র দেখি, সূত্রটা হবে কি কিউ সমান এম এস ডেলটি। এখানে সুতরাং কিউ এম এর মান 400, এস এর মান 0.21 এবং টি এর মান 40, গুণ করলে 3360 ক্যালোরি, প্রয়োজনীয় তাপ হবে 3360 ক্যালোরি। এরপর পরের প্রশ্ন, তোমার সন্ধ্যা রাতে শিশির পড়ে না কিন্তু শীতের রাতে শিশির পড়ে কেন? এর প্রশ্নের উত্তর যদি আমরা বলি, শীতের রাতে তাপমাত্রা খুব কমে যায়, ফলে বাতাসে জলীয়বাষ্প ঘনীভূত হয়, ঘাস ও পাতার উপর জলবিন্দু তৈরি করে, একে শিশির বলে। এরপর আমরা চলে যাবো 4 নম্বর প্রশ্ন। একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে জারণ বিজারণ একসঙ্গে ঘটে অথবা জারণ ও বিজারণ 3টি পার্থক্য লেখো। তাহলে আমরা প্রথম প্রশ্নটা দেখব, জিঙ্ক কপার সালফেটের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং কপার উৎপন্ন হয়। এখানে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়ন হয়, অর্থাৎ এটা জারণ। আর কপার 2+ ইলেকট্রন গ্রহণ করে কপার হয়, অর্থাৎ এটা বিজারণ। অর্থাৎ জারণ ও বিজারণ একসঙ্গে ঘটে। এরপর পরের প্রশ্ন, জারণ ও বিজারণ 3টি পার্থক্য। অক্সিজেন যোগ হয় জারণে, আর বিজারণে অক্সিজেন বিয়োগ হয়। ইলেকট্রন ত্যাগ হয় আর ইলেকট্রন গ্রহণ হয় বিজারণে। জারণে জারণ সংখ্যা বৃদ্ধি পায় আর বিজারণে জারণ সংখ্যা হ্রাস পায়। এরপর আমরা চলে যাব তাপমুচি এবং তাপহারী পরিবর্তনের পার্থক্য। তাপমুচি পরিবর্তন, এটা তাপ নির্গত হয় আর তাপ শোষিত হয়। উদাহরণ কয়লা পোড়ানো এবং উদাহরণ হচ্ছে বরফ গলা। এরপর পরের প্রশ্ন, ক্যালসিয়াম অক্সাইড থেকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি। ক্যালসিয়ামকে জলের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যোগ তাপ উৎপন্ন হয়। এই বিক্রিয়ায় প্রচুর তাপ উৎপন্ন হয়, তাই এটি তাপমুচি বিক্রিয়া। এরপর পরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার সংক্ষেপে বর্ণনা করো। তাহলে 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার যদি আমরা বলি, সেটা কী হবে? ধাতুর বিশুদ্ধকরণে ব্যবহৃত হয়, তড়িৎ লেপনে ব্যবহৃত হয়, আর আরেকটা হচ্ছে কি রাসায়নিক পদার্থ প্রস্তুতিতে ব্যবহৃত হয়। এরপরের প্রশ্ন, অথবা তড়িৎ লেপন কাকে বলে? তড়িৎ প্রবাহের সাহায্যে কোনো ধাতুর উপর অন্য ধাতুর পাতলা প্রলেপ দেওয়াকে তড়িৎ লেপন বলে। লোহার পাইপে জিঙ্ক প্রলেপ, যেমন অ্যানোডে জিঙ্ক, ক্যাথোডে লোহার পাইপ। এরপর পরের প্রশ্ন, শীতকালে জলে উলের জামা খুললে চিরচির শব্দ হয় কেন? উলের জামার সঙ্গে শরীরের ঘর্ষণে স্থির তড়িৎ উৎপন্ন হয়, জামা খোলার সময় আধান নির্গত হলে চিরচির শব্দ হয় এবং লোম খাড়া হয়ে যায়। এরপর পরের প্রশ্ন, বজ্রপাত কিভাবে হয়? বজ্রগর্ভ মেঘে ধনাত্মক ও ঋণাত্মক আধান জমা হয়, মেঘ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য খুব বেড়ে গেলে হঠাৎ তড়িৎ চাপ ঘটে, একেই বজ্রপাত বলে। এরপর পরের প্রশ্ন, পারদ কি তড়িৎ বিশ্লেষ্য? পারদ তড়িৎ বিশ্লেষ্য নয়, কারণ এটি তড়িৎ পরিবাহী হলেও এর মধ্যে দিয়ে আয়ন সৃষ্টি হয় না। সব তড়িৎ বিশ্লেষণ তড়িৎ পরিবাহী, কিন্তু সব তড়িৎ পরিবাহী তড়িৎ বিশ্লেষণ নয়, ব্যাখ্যা করো। তো তড়িৎ বিশ্লেষ্য আয়নের মাধ্যমে তড়িৎ প্রবাহ ঘটে, তাই সব তড়িৎ বিশ্লেষ্য তড়িৎবাহী, কিন্তু ধাতুর মতো কিছু পদার্থ ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে, আয়নের মাধ্যমে নয়, তাই তারা তড়িৎ পরিবাহী হলেও তড়িৎ বিশ্লেষ্য নয়। এরপর আমরা যাব পরের প্রশ্ন, লেড কি? লেডের পুনরূপ হচ্ছে এলে লাইট, ইতে ইমিটিং, ডিতে ডায়োড। এটি একটি বিশেষ ডায়োড যা তড়িৎ প্রবাহে আলো দেয়। এরপরে প্রশ্ন, ভিজে হাতে সুইচ ধরলে বিপদ কেন? জল তড়িৎ সুপরিবাহী, ভিজে হাতে বা ভিজে মাটিতে দাঁড়িয়ে সুইচ ধরলে তড়িৎ শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, বিদ্যুৎ স্পষ্ট হতে পারে। এরপরে আমরা চলে যাব লাইফ সায়েন্সের প্রশ্ন, ফ্লাভি ভাইরাস কোন রোগের জীবাণু? ফ্লাভি ভাইরাস মূলত ডেঙ্গি রোগের জীবাণু। এরপরের প্রশ্ন, ডটস প্রথা কোন রোগের চিকিৎসা পদ্ধতি? এটা হচ্ছে যক্ষা রোগের চিকিৎসা পদ্ধতি। তারপরের প্রশ্ন, রত্না কোন জাতীয় ধান? রত্না হচ্ছে মাঝারি জাত ধান। এরপরের প্রশ্ন, কোন আম সবচেয়ে আগে পাকে? এটা হচ্ছে গোলাপ খাস আম সবচেয়ে আগে পাকে। চায়ের মূল উপাদান কোনটি? চায়ের মূল উপাদান মূলত এ ও বি উভয়, অর্থাৎ টেনিন এবং ক্যাফিন, এই দুটোই। এরপর পরের প্রশ্ন, কাতলা মাছ পুকুরের যে স্তরে থাকে সেটা হচ্ছে তোমার উপরের স্তরে থাকে। এরপরের প্রশ্ন, মৌমাছির কাজ নয় কোনটি? মৌমাছি প্রজননে অংশগ্রহণ করা, এটা মৌমাছির কাজ নয়। এরপরে আমরা 2 নম্বর, নির্দেশ অনুযায়ী উত্তর দাও, বিশদ শব্দটি বেশি লেখো। এপিকালচার পশুপালন, পিসিকালচার এগ্রিকালচার। এটার উত্তর হবে এগ্রিকালচার। লেঘর্ন হলো এক প্রকার ড্যাশ ব্রিড, এটা ডিম উৎপাদন ব্রিড। ডিমপোনা থেকে ধানিপোনা ড্যাশ পুকুরে তৈরি হয়, উত্তর হলো নার্সারি পুকুরে। এরপরে তোমার মেজর কাপ ও মাইনর কাপে 2টি পার্থক্য লেখো। মেজর কাপ হচ্ছে আকারে বড়, মাইনর কাপ আকারে ছোট। এর উৎপাদন বেশি হয়, মেজর কাপে উৎপাদন কম হয়। এরপর পরের প্রশ্ন, মধুর উপাদানগুলোর নাম লেখো। ফ্রুক্টোজ, গ্লুকোজ, সুক্রোজ, খনিজ লবণ এবং জল, এগুলি হচ্ছে মধুর উপাদান। এরপরে পরের প্রশ্ন, স্টকোসিয়ন কি? যে উদ্ভিদের উপর কলম করা হয় তাকে স্টক বলে, যে ডাল বা কুড়ি কলম করা হয় তাকে সিয়ন বলে। কলেরা ও ম্যালেরিয়া জীবাণুর বিজ্ঞানসম্মত নাম লেখো। কলেরার
বিজ্ঞান সম্মতা ভিব্রিও কলেরি এবং ম্যালেরিয়া প্লাজমোডিয়াম ভাইভেক্স। এরপর পরের প্রশ্ন, রচনাধর্মী জৈব সার রাসায়নিক সার অপেক্ষা উৎকৃষ্ট কেন? জৈব সার মাটির উর্বরতা বৃদ্ধি করে, মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়, পরিবেশ দূষণ কমায়, উদ্ভিদের দীর্ঘমেয়াদী বৃদ্ধি ঘটায়, তারপরে মাটির উপকারী জীবাণুকে রক্ষা করে। এরপর পরের প্রশ্ন, ডিপ লিটার পদ্ধতি কাকে বলে? মুরগির ঘরের মেঝেতে কাঠের গুঁড়ো, খড় ইত্যাদি বিছিয়ে মুরগি পালনের পদ্ধতিকে ডিপ লিটার পদ্ধতি বলে। ব্যাটারি খাঁচায় মুরগি রাখা হয় কেন? কম জায়গায় বেশি মুরগি পালন করা যায়, রোগ কম ছড়ায়, ডিম সংগ্রহ সহজ হয়, খাদ্যের অপচয় কম হয়। এরপরে শস্য আবর্তন কাকে বলে? একই জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের শস্য চাষ করাকে শস্য আবর্তন বলে। শস্য আবর্তনের গুরুত্ব হচ্ছে মাটির উর্বরতা বজায় রাখে, রোগ পোকার আক্রমণ কমে, তারপরে ফলন বৃদ্ধি পায় এবং মাটির পুষ্টির ভারসাম্য রক্ষা হয়। অর্থাৎ এইগুলি হচ্ছে তোমার এই সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে যদি দেখো তাহলে ভুল প্রশ্নের উত্তর কিন্তু অনায়াসে তোমরা বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।